হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গণিত। তো আজ নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুলটির অঙ্কের সমাধান নিয়ে। তো শুরু করা যাক অঙ্কের সমাধানগুলি। যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এভাবে সহজ সরল অঙ্কের সমাধানগুলি পাওয়ার জন্য। দেখো, প্রথম একের দাগের করতে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে একের একে আছে লগ ই বেস 2 সংখ্যাটি কি ধরনের সংখ্যা। অপশন এ দেওয়া আছে পূর্ণ সংখ্যা, অপশন বি দেওয়া আছে মূলত সংখ্যা, অপশন সি দেওয়া আছে অখণ্ড সংখ্যা, অপশন ডি দেওয়া আছে তুরীয় মূলত সংখ্যা। তাহলে এটা উত্তরটা হয়ে যাবে অপশন বি, কি মূলত সংখ্যা। ঠিক আছে, কেন মূলত সংখ্যা? আমরা লগ ই বেস 2 কে যদি বাই আকারে লিখি, ভগ্নাংশের আকারে লিখি, তাহলে একটা সূত্র আছে। তাহলে কি লেখা যায়? লগ টু বাই লগ ই। ঠিক আছে, ইটা তখন কি হবে? লগের ঘাতে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ একে কি পি বাই কিউ আকারে সাজানো যাচ্ছে। আর আমরা জানি কি, যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের আমরা কি বলি? মূলত সংখ্যা। ঠিক আছে, তাহলে লগের এই ই বেস টু কে সূত্রে ফেললে আমরা পি বাই কিউ আকারে সাজাতে পারছি। তাহলে অপশন বিটা সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা একের দুইয়ের প্রশ্নে, যে এক্স টু দি পাওয়ার এক্স রুট টু সমান এক্স রুট টু হোল টু দি পাওয়ার এক্স হলে এক্স এর মান নির্ণয় করো। দেওয়া আছে কি এক্স টু দি পাওয়ার এক্স রুট টু ইকুয়াল টু এক্স রুট টু হোল টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার রুট টু কে লিখতে পারি কি রুট টু মানে কি পাওয়ারে আসলে কি একের দুই, হাফ। ঠিক আছে, তাহলে এখানেও একই রকম এক্স ইন্টু রুট টু এক্স কে আমরা কি লিখতে পারি? যে এক্স টু দি পাওয়ার একের দুই। ঠিক আছে, আর পাওয়ারে যেমন এক্সট্রা আছে থাকলো। এবার কি হবে? এক্স টু দি পাওয়ার এক্স, এবার কি জানি যে এক্স এর সঙ্গে এই এক্স টু দি পাওয়ার হাফটা গুণ করলে কি পাওয়ার পাওয়ারে যোগ হয়। আর হাফ আর এই এক্স এর পাওয়ারে আছে কত? 1, যোগ করলে কত? এক্স টু দি পাওয়ার 3/2। এখানে একই রকম এক্স আর এক্স টু দি পাওয়ার একই দুই যোগ করলে কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু হোল টু দি পাওয়ার এক্স আছে। ঠিক আছে, এবার কি করব আমরা? যে উভয় পক্ষে দেখো এক্সটা সমান হয়ে যাচ্ছে, সমান হয়ে গেলে কি পাওয়ার দুটো সমান হবে। তাহলে প্রথমটার পাওয়ারে কত থাকছে? এক্স টু দি পাওয়ার 3/2, আর পরেরটার পাওয়ারে কত থাকছে? 3x/2। ঠিক আছে, এবার কি করলাম? উভয় পক্ষে বর্গ করে দিয়েছি। উভয় পক্ষে বর্গ করলাম, এখানে বর্গ করলে কোনাকুনি 2 কেটে যাচ্ছে, থাকছে কত? এক্স এর কিউব। এখানে বর্গ করলে কত হচ্ছে? 9x²/4। ঠিক আছে, এবার এক্স স্কোয়ারটা গুণে আছে, এক্স এর কিউবের দিকে ভাগে এলো, তাহলে এক্স এর কিউব বাই এক্স স্কোয়ার সমান এখানে থাকছে কত? 9/4। এবার এক্স এর কিউবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে? এক্স এক্স সমান কত হয়ে যাচ্ছে? 9/4। তাহলে এটা অপশন সির উত্তরটা সঠিক হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? অপশন সি 9/4, এটা সঠিক হয়েছে। দেখে নাও উত্তরটি তোমরা প্রথম থেকে একবার। এরপর চলে আসবো আমরা একের তিনের প্রশ্নে। লক রুট টু বেস এক্স সমান এ হলে লক টু রুট টু বেস এক্স সমান কত হবে? ঠিক আছে, তাহলে কত আছে? লক রুট টু বেস এক্স সমান এ। ঠিক আছে, এবার লগের আমরা ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি? এক্স সমান তাহলে নিধান টু দি পাওয়ার এ। ঠিক আছে, অর্থাৎ রুট টু হোল টু দি পাওয়ার এ। ঠিক আছে, এবার কি করলাম? অঙ্কটা তুললাম, লক টু রুট টু বেস এক্স। ঠিক আছে, এবার কি এক্স এর মানটা কত বেরিয়ে আছে? যে রুট টু হোল টু দি পাওয়ার এ। তাহলে এক্স এর জায়গায় বসিয়ে দিলাম কি রুট টু হোল টু দি পাওয়ার এ, আর এখানে টু রুট টু যেমন নিধানে আছে থাকলো। ঠিক আছে, এবার ঘাতের উপরে ঘাত থাকলে কি ঘুরে সামনে আসবে। ঠিক আছে, তাহলে রুট টুর উপরে এ আছে, ওটা ঘুরে সামনে এলো, তাহলে থাকছে কত? লগ টু রুট টু বেস রুট টু। ঠিক আছে, এবার আমরা কি এটা যদি অনন্য আকারে লিখি, 1/, করে লিখি, তখন নিধানটা ওপরে যাবে, অর্থাৎ নিধানটা ঘাতে যাবে, ঘাতটা নিধানে আসবে, উল্টে যাবে। ঠিক আছে, এবার কি লগ এম ইন্টু এন থাকলে, অর্থাৎ লগের উপরটা গুণে থাকলে, ঠিক আছে, সেটা আবার যোগে আসতে পারে। তাহলে এবার লগ টু আসলো, আর একবার লগ রুট টু আসলো, আর নিধানটা রুট টু যেমন নিচে আছে প্রথম থেকে তেমন থাকলো। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। এবার কি করতে হবে দেখো, যে আমরা এই টু কে লিখতে পারি কি রুট টুর স্কোয়ার। ঠিক আছে, রুট টু স্কোয়ার লিখলাম। এবার লগের ঘাতের উপরে ঘাত থাকলে সামনে ঘুরে আসে, তাহলে টুটা সামনে ঘুরে এলো। তাহলে এখানে কত থাকছে? যে লগ রুট টু বেস রুট টু। আর এখানে যে লগ রুট টু বেস রুট টু ছিল তার মান কত? 1, কারণ লগের নিধান আর ঘাত যদি সমান হয়ে যায় মানটা কত হয়? 1। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? এ ইন্টু 1/2 ইন্টু, এখানেও দেখো লগের ওপর আর নিচ সমান হয়ে যাচ্ছে,
তাহলে সমান হয়ে গেলে কত হবে 1, তাহলে 2 ইন্টু 1 মানে কত 2, 2 প্লাস 1, ঠিক আছে। তাহলে কত হচ্ছে a বাই 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, ঠিক আছে। এটা হয়ে যাবে উত্তর a বাই 3। তোমরা প্রথম থেকে উত্তরটি একবার দেখে নাও, ঠিক আছে, কিভাবে করা হয়েছে। এরপর চলে আসবো আমরা 1-এর 4-এর প্রশ্নে, যে এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক 7, ঠিক আছে। ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক 1, 2 হলে বিসি ভর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? তাহলে আমরা বিসি ভর মধ্যবিন্দু দেখো, এই বিসি ভর মধ্যবিন্দু এখানে ডিটাকে এক্স ওয়াই ধরে নিলাম। এবার জি ভর কেন্দ্রের জি এডি মধ্যমা কি কি 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। আমরা জানি মধ্যমা কে ভর কেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত করে। এবার কি জানি আমরা, যে বিন্দুর অন্তস্থভাবে বিভক্ত হলে সে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় সূত্রটা জানি। দেখো এডি মধ্যমাকে এখানে বাইরে বের করে লিখেছি তোমাদের সূত্রটা বোঝানোর জন্য, যে সূত্রটা কি এখানে 2:1 অনুপাতে বিভক্ত হবে, তাহলে 2টা এম ভাববো আর 1টাকে এন ভাববো। তাহলে এম এক্স টু মানে 2m, ঠিক আছে, প্লাস এন এক্স ওয়ান মানে 1 ইন্টু 7, ঠিক আছে, বাই এম প্লাস এন। এইটা প্রথম বিন্দুটা, আর প্রথম বিন্দুটা কত 1 দেওয়া আছে। প্রথম ভর কেন্দ্রের স্থানাঙ্কটা যেটা 1, ঠিক আছে। এটা ক্যালকুলেট করলাম, কি করলাম কোনাকুনি গুণ করলাম, গুণ করে x সমান বেরিয়ে যাচ্ছে কত -2, ঠিক আছে। একই রকম ভাবে যখন আমরা y স্থানাঙ্কটার সঙ্গে সমান করব তখন কি করব, সূত্রটা একই রকম, m y2 মানে এখানে 2y, ঠিক আছে, এন ওয়াই ওয়ান মানে কত এখানে -4 বাই এম প্লাস এন, সেটা কত সঙ্গে সমান দ্বিতীয় স্থানাঙ্কটা অর্থাৎ 2 এর সঙ্গে সমান। সমান করে আমরা কত পেলাম, ওয়াই এর মানটা 5 পেলাম, ঠিক আছে। তাহলে বিসি ভর মধ্যবিন্দু স্থানাঙ্কটা কত হয়ে যাবে -2,5, ঠিক আছে। উত্তরটা একবার দেখে নাও প্রথম থেকে কিভাবে করা হয়েছে, প্রথম থেকে ঠিকঠাক ভাবে দেখে নাও। এরপর চলে আসবো আমরা 1-এর 5-এর প্রশ্নে, দুটি অমূলদ সংখ্যার গুণফল কি হতে পারে। দুটি অমূলদ সংখ্যার গুণফল কখনো মূলদ হতে পারে, কখনো অমূলদ হতে পারে। এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, দেখো দুটো অমূলদ সংখ্যা গুণ করলে অমূলদ সংখ্যা হচ্ছে, আবার কখনো দুটো অমূলদ সংখ্যা গুণ করলে কত হবে √5 গুণ করলে কত হচ্ছে 5, ঠিক আছে, ওটা তো মূলদ সংখ্যা, তাহলে কখনো অমূলদ হতে পারে আবার কখনো মূলদ হতে পারে, ঠিক আছে, মূলদ হতে পারে। এটা অপশন সি সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা 1-এর ভিআই অর্থাৎ 6-এর প্রশ্নে, যে এবিসি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ 5 সেমি হলে ত্রিভুজটি অতিভুজের দৈর্ঘ্য কত। এবার আমরা জানি যে সমকোণী ত্রিভুজের পরিব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ পরিব্যাসার্ধ মানে দেওয়া আছে, ব্যাস কত হবে 10। আমরা জানি কি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হবে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা কত হবে তাহলে, যে পরিবৃত্তের ব্যাস, ঠিক আছে, তাহলে পরিবৃত্তের ব্যাসটা কত 10 সেমি, ঠিক আছে, এটা হয়ে যাবে উত্তর। অর্থাৎ পরিবৃত্তের ব্যাস মানে সমকোণী ত্রিভুজের কার সঙ্গে সমান, এই দেখো অতিভুজের সঙ্গে সমান। এটা অপশন বিটা সঠিক হয়ে যাচ্ছে, দেখে নাও। এরপর চলে আসবো আমরা 1-এর 7-এর প্রশ্নে, যে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত, ঠিক আছে। এবার আমরা কি ধরলাম, যে ঘড়ির ব্যাসার্ধ 8 ধরলাম। এবার ঘন্টার কাঁটা পুরো গোল ঘড়িটাকে অতিক্রম করে কত 12 ঘন্টায়, তাহলে 12 ঘন্টায় যে পুরো গোলটা মানে 2πr, তাহলে 1 ঘন্টায় কত যাবে 2πr/12, প্রতি ঘন্টায় কতটা যাবে। আর মিনিটের কাঁটা পুরো ঘড়িটাকে ঘুরতে সময় নেয় 1 ঘন্টা, তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টা অতিক্রম করে পুরো পরিধি মানে 2πr। এবার ঘন্টা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত, ঘন্টার কাঁটার বেগটা কত ঘন্টায় 2πr/12, আর মিনিটের কাঁটার ঘন্টায় বেগটা কত, যে 2πr, ঠিক আছে। এবার উপরে 2πr কেটে যাচ্ছে, থাকছে কত 1/12:1, ঠিক আছে। লাস্টে অনুপাতটা হয়ে যাচ্ছে কত 1:12, ঠিক আছে, 1:12। দেখে নাও উত্তরটি, এটা অপশন এ সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা 1-এর 8-এর প্রশ্নে, x প্লাস বি সমান 0 সমীকরণ লেখচিত্রটি y এক্সিস সমীকরণ কখন হবে। তাহলে y এক্সিস সমীকরণ আমরা কি জানি, একটা সমীকরণ y এক্সিস সমীকরণ হবে যদি তার ভুজটা অর্থাৎ এক্সটা 0 হয়। তাহলে এই বি সমান যদি এই সমীকরণে বি সমান যদি 0 হয় তাহলে কি হবে, বির জায়গায় 0 বসিয়ে দিলে এখানে এই বির জায়গায় সমীকরণের বির জায়গায় 0 বসিয়ে দিলে x সমান 0 হচ্ছে, তাহলে x এর মান 0 হয়ে যাচ্ছে, তাহলে বি সমান 0 হতে হবে। তাহলে এটা অপশন সিটা সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা 1-এর 9-এর প্রশ্নে, যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 দুটি পরস্পর ছেদি সরলরেখা হবে কখন। এটা অপশন এ সঠিক হয়ে যাবে, ঠিক আছে। একটি মাত্র সমাধান থাকবে যখন একটি বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়, ঠিক আছে, এটা অপশন এ সঠিক হয়ে যাবে, দেখে নাও। এবার আমরা চলে আসবো 1-এর 10-এর প্রশ্নে, যে x⁴n+1 বহুপদী সংখ্যামালার x+1 একটি উৎপাদক হবে কখন। x+1 তখনই একটি উৎপাদক হবে, দেখানো উত্তরটি কিভাবে সমাধান করা হয়েছে
যে আমরা এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করবো, তাহলে এক্স প্লাস ওয়ানের শূন্য বের করলাম, শূন্য কত হচ্ছে -1। এবার বহুপদী সংখ্যা মানের কত দেওয়া আছে দেখো প্রশ্নে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এবার এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানের জায়গায় বসিয়ে দিলাম, ভাগশেষটা কত হবে, তাহলে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগশেষটা হবে এফ অফ -1, কেন এই শূন্যটা এফ এক্স এর জায়গায় বসবে, তাহলে -1 হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এবার ভাগশেষটা তখনই শূন্য হবে যদি এই মানটা মাইনাসে থাকে, অর্থাৎ ওয়ানটা যদি মাইনাসে বেরোয়। আর ওয়ানটা তখনই মাইনাসে বেরোবে যদি এনটা কি হয়, অযুগ্ম হয়, কারণ মাইনাসের ওপর যদি বিজোড় সংখ্যা থাকে মাইনাসটা কি হয়ে যায়, মাইনাসই থাকে, ঠিক আছে। তাহলে এনটা কি হতে হবে, অযুগ্ম ধনাত্মক সংখ্যা হলে তাহলে ওয়ানটা কি থাকছে, -1ই থাকছে, -1টা, আর পেছনে প্লাস ওয়ান আছে, তাহলে -1 প্লাস ওয়ান কাটলে কত হয়ে যাচ্ছে মানটা, শূন্য, তখন ভাগশেষটা শূন্য বেরোবে, তাহলে উৎপাদকটা মিলবে, তাহলে এন কি হয়ে যাবে, এন অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে যাবে, এটা হয়ে যাবে উত্তর। এরপর চলে আসবো আমরা 11 প্রশ্নে xi, যে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল s এবং r হলে কোনটি সঠিক হবে, এটা অপশন বি সঠিক হয়ে যাবে, যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বেশি হবে, ঠিক আছে, s গ্রেটার দ্যান r হয়ে যাবে। এরপর চলে আসবো আমরা 12 প্রশ্নে, যে শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কত হবে, এটা অপশন ডি সঠিক হয়ে যাবে, যে অসংজ্ঞাত হবে, শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কত হবে, অসংজ্ঞাত। এরপর চলে আসবো আমরা 13 প্রশ্নে, যে এবিসিডি সামান্তরিকের মধ্যবিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু ই আর ডিই এবং বর্ধিত এবি পরস্পরকে এ বিন্দু ছেদ করলে এফ এর দৈর্ঘ্য কত, তাহলে উত্তরটি তোমরা দেখে নাও, যে এবিসিডি একটা সামান্তরিক আঁকলাম যার বর্ধিত এই বিসি আর ডিই পরস্পরকে এ বিন্দু ছেদ করেছে, তাহলে দেখো এই কোণ ডিইসি আর বিইএফ, মানে এই কোণটা ডিইসি আর বিইএফ পরস্পরের কি কোণ, পরস্পরের বিপ্রতিপ কোণ, ঠিক আছে। তাহলে দেখলে এবার দেখো বলা আছে যে ইটা কার মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে ইটা মধ্যবিন্দু হওয়ার জন্য তাহলে এখান থেকে সিটা যতটা দূরত্ব হবে বিটা দূরত্ব একই হবে, যেহেতু কি ইটা মধ্যবিন্দু আছে, ঠিক আছে, তাহলে দুটো দূরত্ব একই হবে, তাহলে লিখলাম কি সি ইকুয়াল টু বি। আবার কোণ ডিসিই সমান ইভিএফ, অর্থাৎ কেন এই ডিসিই এই কোণটা ডিসিই সমান কোণ কি ইভিএফ, ঠিক আছে, কোণটার সঙ্গে সমান এই ইবিএফ এই কোণটার সঙ্গে, কেন দেখো জেড এর মতো দেখতে হচ্ছে, এই কোণগুলোকে আমরা কি বলবো বলতো, যে একান্তর কোণ, ঠিক আছে, কারণ এ এই দেখো সিডি অর্থাৎ ডিসির সঙ্গে সমান্তরাল, দেখো ইএফটা সমান্তরাল, আর এখানে ছেদক ডিএফ বা বিসি ছেদক হচ্ছে, বিসিটাকে ছেদক ধরো, বিসি এই বিসিটা ছেদক হচ্ছে, ছেদক হওয়ার জন্য কি ওইটা একান্তর কোণ বলা যায়, ঠিক আছে। এবার দেখো একটা ত্রিভুজের এই দুটো ত্রিভুজ, মানে একটা সিডিই আর একটা বিইএফ, এই দুটো ত্রিভুজের দুটো কোণ সমান আর একটা বাহু সমান, দেখো এই দুটো কোণ সমান, ঠিক আছে, দুটো করে কোণ সমান আর একটা কি সমান, বাহু সমান, ফলে ত্রিভুজ দুটি কি হবে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সূত্র অনুযায়ী ত্রিভুজ সর্বসম হবে, আর আমরা জানি কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান, মানে এই বিএফ বাহুর সঙ্গে সমান হয়ে যাবে সিডি বাহু, ঠিক আছে, তাহলে বিএফ সমান লিখে দেবো কি সিডি, ঠিক আছে, বুঝতে পারলে এতটা। এবার দেখো এফ এর দৈর্ঘ্য বের করতে বলেছে, ঠিক আছে, এফটা দেখো এই এফটা কি কি নিয়ে তৈরি হয়েছে, দুটো যোগফল, যে এ বি যুক্ত বিএফ, তাহলে এফ এর জায়গায় আমরা কি লিখতে পারি, এ বি যুক্ত বিএফ, ঠিক আছে, এটা লিখলাম লেখার পর এ বি যুক্ত বিএফ মানেই কি, বিএফ মানেই দেখো বের করে রেখেছি, বিএফ মানেই কি ডিসি, এ বি আর বিএফ এর জায়গায় ডিসি লিখলাম। এবার এ বি যুক্ত, এবার ডিসি মানে আবার এ বি, কেন এই ডিসি এই এ বির সঙ্গে ডিসিটা সমান, কেন সামান্তরিকের বিপরীত বাহু, ডিসি আর এই এ বি সামান্তরিক কি বাহু, বিপরীত বাহু, আর আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর কি হয়, সমান এবং সমান্তরাল হয়, তাহলে তার জন্য আমি ডিসি জায়গায় কি লিখতে পারি, এ বি লিখতে পারি, আর এ বি যোগ করলে কত হয়ে যাচ্ছে 2ab, অর্থাৎ এফ সমান বেরিয়ে যাচ্ছে কত 2ab, এটা হয়ে যাবে উত্তরটি। এরপর চলে আসবো আমরা 14 দাগের প্রশ্নে, এক্স আইভি, যে এবিসিডি রম্বসের কোণ এসিবি 40 ডিগ্রি হলে কোণ এডিবি এর পরিমাপ কত, তাহলে এবিসিডি দেখো এই এসিবির সঙ্গে সিএডিটা একান্তর কোণ না, কেন এই এসিবি অর্থাৎ এসিবি এই কোণটা
যেটা দেওয়া আছে 40° ওর সঙ্গে কোনটা সিএডি এই কোনটা একান্তর গুণ। কেন একান্তর গুণ? এডি আর বিসিটা কি সমান্তরাল সরলরেখা, আর এই এসিটা যদি ছেদক হয় তাহলে কি ওইটা একান্তর গুণ হচ্ছে। আবার কি এ ও ডিটা 90°। কেন এ ও ডিটা 90°? এই কোণটাকে আমি 90° লিখেছি কেন? যে আমরা জানি কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে কর্ণ দুটো যেখানে সমদ্বিখণ্ডিত করেছে সেটা কত হবে? 90°। তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজটা এ ও ডি, এই ত্রিভুজের এই কোণটা 40, এই কোণটা 90 হলে তাহলে আমরা যে কোণটা চাই ডি কোণটা ওটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণ সমষ্টি কত হয়? 180°। ঠিক আছে, তাহলে ওই এ ডি ও এই কোণটা কত হবে? যে 180° মাইনাস ওই দুটো কোণের যোগফল, মানে একটা 40 আর এটা সমকোণ 90। ঠিক আছে, তাহলে যোগ করার পর বিয়োগ করলে মানটা কত হচ্ছে? 50°। তাহলে এ ডিবি বেরিয়ে যাচ্ছে কত? এই কোণটা বেরিয়ে যাচ্ছে 50°। ঠিক আছে, এই এডিবির মানটা বের করতে বলেছিল, তাহলে এটা অপশন নাম্বার এ সঠিক হয়ে যাচ্ছে। দেখে নাও উত্তরটি। এরপর চলে আসবো আমরা 2 এর দাগের প্রশ্নে, যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ঠিক আছে, তাহলে এই প্রথম 2 এর একে কি বলা হয়েছে? যে -8^1/3 ও -8^1/6 এর মধ্যে কোনটি বাস্তব সংখ্যা যুক্তি সহলক? তাহলে -8^1/3 তুললাম, তাহলে -8 মানে কি 2 এর কিউব। ঠিক আছে, -2 এর কিউব আর ^1/3। এবার পাওয়ারে গুণ করলে 3 কোণাগুণি কেটে যাচ্ছে, তাহলে মান কত হয়েছে? -2। তাহলে সংখ্যা বেরোচ্ছে, এটা একটা বাস্তব সংখ্যা বেরিয়ে যাচ্ছে। আর -8^1/6, তাহলে 8 কে লিখলাম কত? -2 কিউব ^1/6। কাটাকাটি করার পর মানটা কত বেরিয়ে যাচ্ছে? যে -2 (2)। ঠিক আছে, এবার দেখো 1/2 মানে কি? আমরা জানি 1/2 মানে রুট বর্গমূল। এবার রুট ওভার -2। এবার আমরা জানি যে কখনো নেগেটিভ সংখ্যার বর্গমূল করা যায় না। ঠিক আছে, অর্থাৎ রুটের ভিতর মাইনাস হওয়া কখনো সম্ভব নয়। তার জন্য এটা হয়ে যাবে কি? কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, তাহলে বাস্তব সংখ্যা হয়ে যাবে কত? -2, অর্থাৎ বাস্তব সংখ্যাটা হয়ে যাবে -8^1/3। ঠিক আছে, উত্তরটি দেখে নাও। এরপর চলে আসবো আমরা 2 এর প্রশ্নে, যে 20^-x = 7 হলে 400^2x এর মান কত? তাহলে কত আছে? 20^-x = 7। এবার আমি যদি 20^-x কে 1 করে লিখি, তাহলে 1/20^x অর্থাৎ 20^x হবে। কেন 1 করলে পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে। এবার কি করলাম? দুদিকে বিপরীত প্রক্রিয়া করলাম, অর্থাৎ উল্টে দিলাম। উল্টে দিলে কত হচ্ছে? 20^x সমান এখানে 7 উল্টো হলে হচ্ছে কত? 1/7। এটা থাকলো। এবার অঙ্কটা তুললাম 400^2x। এবার 400 মানে কত? 20 স্কোয়ার হয় আমরা জানি। ঠিক আছে, তাহলে 400 জায়গায় লিখলাম 20 স্কোয়ার (2x). ঠিক আছে, এবার দেখো পাওয়ারের পাওয়ার থাকলে এই পাওয়ার দুটো গুণ হবে, তাহলে 20^4x। এবার কি করলাম? এক্সটা ভিতরে ঢুকালাম, 4টা বাইরে রাখলাম, সেই 4xই দাঁড়াচ্ছে। তাহলে 20x^4। এবার 20x এর মান কত? 1/7। তাহলে 20x এর জায়গায় বসিয়ে দিলাম 1/7^4। ঠিক আছে, এবার 1/7^4 এর মান কত হচ্ছে? 1 মানে 1, আর 7^4 মানে কত হচ্ছে? 2401। ঠিক আছে, এইটা হয়ে যাবে উত্তরটি। দেখে নাও উত্তরটি। এরপর চলে আসবো আমরা 2 এর 3 এর প্রশ্নে, পাদ ত্রিভুজ বলতে কি বোঝো? ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা দেখে নাও, যে কোনো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করা হয়, সেই লম্ব বিন্দুগুলো যোগ করলে যে ত্রিভুজ পাবো সেটা পাদ ত্রিভুজ বলে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল না? ছবিটি দেখো, ভালো বুঝতে পারবে। ঠিক আছে, যে আমরা একটা ত্রিভুজ আঁকলাম এবিসি, সেই ত্রিভুজের এ বিন্দু থেকে আমরা বিসি বাহুর উপর এডি লম্ব টানলাম, বি বিন্দু থেকে এসি বাহুর উপর বি লম্ব টানলাম, আর সি বিন্দু থেকে এবি বাহুর উপর সিএফ লম্ব টানলাম। দেখো এই তিনটে লম্ব তিনটে বাহুকে 3টে বিন্দু ছেদ করেছে। বিসি বাহুকে এডি লম্ব ডি বিন্দুতে, আর এসি বাহুকে বি লম্ব ই বিন্দুতে, আর এফ বাহুকে সিএফ লম্ব এম বিন্দু ছেদ করেছে। এই 3টে লম্ব বিন্দু যোগ করে যে ত্রিভুজটা পাচ্ছি, দেখো এই 3টে লম্ব বিন্দু অর্থাৎ ডি ই এফ, এই 3টে যোগ করে যে ত্রিভুজটা পাচ্ছি, ত্রিভুজ ডিইএফ, এই ত্রিভুজটা হবে কি? পাদ ত্রিভুজ। ঠিক আছে, বুঝতে পারলে? অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু লম্ব টানার পর সেই লম্ব বিন্দুগুলো যোগ করলে যে ত্রিভুজটা পাচ্ছি ওটা হবে পাদ ত্রিভুজ। এটা এখানে ডিইএফ হয়ে যাবে পাদ ত্রিভুজ। দেখে নাও উত্তরটি। এরপর চলে আসবো আমরা 2 এর 4 এর প্রশ্নে, যে x/y প্লাস y/x সমান 1 হলে x এর কিউব প্লাস y কিউব প্লাস 8 এর মান কত? তাহলে অঙ্কটা তুললাম, x/y প্লাস y/x সমান 1।
ঠিক আছে। এবার এখানে যোগ করার জন্য এক্স ওয়াই লসাগু করলে কত হচ্ছে, এখানে ওয়াই মিলে ভাগ চলে যাচ্ছে, তাহলে এক্স 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 স্কোয়ার, তাহলে এক্স কে এক্স ওয়াই দিয়ে ভাগ করলে এক্স কেটে যাচ্ছে, থাকছে ওয়াই 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 স্কোয়ার ইকুয়াল টু 1। এবার কি করলাম আমরা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার এক্স ওয়াইটা ভাগে আছে এদিকে ওয়ানের সঙ্গে গুনে গেল, তাহলে এক্স ওয়াই কি এক্স ওয়াই, এবার এক্স ওয়াইটা সমানের দিকে আনলে প্লাস এক্স ওয়াই, এদিকে এলে হলো মাইনাস এক্স ওয়াই। তারপর এই সংখ্যামালাটার যদি আমি এই সমীকরণটার উভয় পক্ষে যদি আমরা এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করি, তাহলে এটা দেখো একটা সূত্রে পড়ছে এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র, এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব সমান 0। এখান থেকে এক্স এর কিউবের মানটা বের করে নিচ্ছি, তাহলে এক্স এর কিউব কত হচ্ছে, মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, এবার অঙ্কটা তুললাম, এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 8। এবার এক্স এর কিউবের মান কত বেরিয়েছে, মাইনাস ওয়াই কিউব, তাহলে এক্স এর কিউবের জায়গায় বসিয়ে দিলাম মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 8। এবার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কেটে গেলে কত বেরিয়ে যাচ্ছে, মানটা 8। ঠিক আছে, এটা হয়ে যাবে উত্তর 2 এর 4 এর। এরপর চলে আসবো আমরা 2 এর 5 দাগের প্রশ্নে, কে এর মান কত হলে 4x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 1 একটি উৎপাদক x মাইনাস 1 হবে। তাহলে আমরা কি করলাম, প্রথম x মাইনাস 1 শূন্য বের করলাম, সেটা কত বেরিয়েছে 1। এবার বহুপদী সংখ্যামালাটাকে আমরা fx দিয়ে ধরলাম পুরোটাকে। ঠিক আছে, এবার কি করব, x মাইনাস 1 দিয়ে আমরা যদি fx কে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে, f1, অর্থাৎ এই 1টা বসবে, তাহলে কত বেরিয়ে যাচ্ছে ভাগশেষটা 5 মাইনাস কে। এবার যেহেতু x মাইনাস 1টা কি fx এর একটা উৎপাদক, তাহলে এই ভাগশেষটা অর্থাৎ f1টা যেটা 5 মাইনাস কে বেরিয়েছে সেটা সমান 0। তাহলে এখান থেকে আমরা কে এর মান ক্যালকুলেট করলাম, কত বেরিয়ে যাচ্ছে 5। ঠিক আছে, অর্থাৎ কে এর মান হয়ে যাবে 5। এটা হয়ে যাবে উত্তরটি, দেখে নাও উত্তরটি। এরপর চলে আসবো আমরা 2 এর 6 দাগের প্রশ্নে, যে 3x প্লাস 2y সমান 24 সরলরেখার উপর অবস্থিত একটি বিন্দুর ভুজ তার কোটির দ্বিগুণ হলে বিন্দুটি নির্ণয় করো। তাহলে সমীকরণটা যেটা দেওয়া আছে 3x প্লাস 2y সমান 24, সমীকরণটা তুললাম। এবার ধরে নিলাম যে বিন্দুটির কোটি এ, তাহলে ভুজটা হবে কোটির দ্বিগুণ মানে 2a, তাহলে বিন্দুটা কত হবে 2a, 4, প্রথম 2a, a, তাহলে প্রথম ভুজ থাকে, তারপর কোটি থাকবে। এবার যেহেতু বিন্দুটি কত 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত, তাহলে ওই বিন্দু দ্বারা সরলরেখাটা সিদ্ধ হবে। সিদ্ধ করা মানে কি, এই x এর জায়গায় 2a বসবে, এই x এর জায়গায় 2a বসবে, আর y এর জায়গায় a বসাবো, অর্থাৎ x এর মান y এর মান বসালাম, বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করলাম, তাহলে কত হয়ে যাচ্ছে, x এর জায়গায় 3x ছিল, 3x x মানে 2a, মানে ভুজটা কত বিন্দুটার ভুজটা 2a, আর তারপর 2y, y মানে কত কোটি, কোটিটা কত বিন্দুটা a, তাহলে 2 ইন্টু a বসলো সমান 24। এবার 3 দুনে 6a প্লাস 2a সমান 24, তাহলে 8a সমান 24, তাহলে 8 এর মান কত বেরিয়ে যাচ্ছে 3। তাহলে বিন্দুটি কত ছিল, বিন্দুটি ছিল 2a, a, তাহলে এর মান কত 3 বেরিয়েছে, তাহলে 2 ইন্টু a মানে 2 ইন্টু 3 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 6 ইন্টু 6, 3। ঠিক আছে, এটা হয়ে যাবে বিন্দুটার স্থানাঙ্ক। দেখে নাও উত্তরটি প্রথম থেকে একবার ভালো করে দেখে নাও কিভাবে করা হয়েছে অঙ্কের সমাধানটি। এরপর চলে আসবো আমরা 2 এর দাগে 7 প্রশ্নে, যে y অক্ষের ওপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক লেখো যার থেকে 2, 3 এবং -1, 2 বিন্দুটি সমদূরবর্তী। ঠিক আছে, দেখলে প্রশ্নটি, তাহলে ধরলাম কি y অক্ষের ওপর অবস্থিত বিন্দুটি হলো কত 0, y। তাহলে বিন্দুটি y অক্ষের ওপর অবস্থিত হলে অবশ্যই ভুজটাকে কত হতে হবে, 0 হতে হবে। তার জন্য আমরা বিন্দুটি কিভাবে ধরবো, ভুজটাকে 0 ধরবো, আর কোটিটাকে a ধরলাম। ঠিক আছে, এবার এই বিন্দু থেকে এই 0, a, এই বিন্দু থেকে এই 2, 3, এই 0, a থেকে এই -1, 2, এই দুটো বিন্দুর কি সমান, দূরত্ব সমান। এবার আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র জানি, যে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে এই 0, a থেকে যখন 2, 3 বিন্দুটি দূরত্ব বসাবো, তাহলে কত, 0টা x1, তাহলে 0 - 2 হোল স্কয়ার প্লাস a - 3 হোল স্কয়ার। আবার 0, a থেকে -1, 2 বিন্দু দূরত্ব বের করবো, তাহলে কত হবে 0 -1 স্কয়ার আর a - 2 হোল স্কয়ার। তাহলে এটা দুটো বিন্দু দূরত্ব, আর দুটো বিন্দু দূরত্ব কত হবে সমান বলে দিয়েছি, তার দুটো সমান করলাম, করে আমরা ক্যালকুলেশন করে গেলাম। ঠিক আছে, -2 স্কয়ার 4, এখানে a - 3 হোল স্কয়ার যেমন ছিল। ঠিক আছে, এবং এখানে কত হবে মাইনাস প্লাস 1 স্কয়ার কত হবে 1, আর a - 2 স্কয়ার যেমন আছে। ঠিক আছে, এবার কি রুটটা তোলার জন্য উভয় পক্ষে কি করলাম, বর্গ করলাম। এবার সে বর্গ করলে রুট উঠে যাচ্ছে, থাকছে কত 4 প্লাস a - 3 হোল স্কয়ার, এখানে রুট উঠছে থাকছে কত 1 প্লাস a - 2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে 4 যেমন আছে থাকলো, এটা a - b হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, a - 3 হোল স্কয়ারকে লিখতে পারি, a - b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখানে 1 যেমন আছে থাকলো, আর a - 2 হোল স্কয়ার ও a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এবার এদিকে যোগ বিয়োগ করলাম, কত বেরোচ্ছে যোগ বিয়োগ কত 4 প্লাস a স্কয়ার, এখানে হচ্ছে 6a প্লাস 9, এখানে কত হচ্ছে 1 প্লাস a স্কয়ার মাইনাস 4a
প্লাস 4। ঠিক আছে, এবার এ ঘটিত পদগুলোকে একদিকে করলাম, সংখ্যাগুলোকে আরেক দিকে করলাম। তাহলে এখানে প্লাসে মাইনাসে এ কেটে যাচ্ছে, থাকছে কত? 4 থেকে 6 বাদ দিলে, ঠিক আছে, 6 থেকে -6 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? -2a। ঠিক আছে, আর এদিকে থাকছে কত? -8। ঠিক আছে, এবার আমরা কার মান বের করবো? এর মানটা। তাহলে এ সমান কত হবে? 8/2। তাহলে এ ইকুয়াল টু হবে 4। তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুটি কত হবে? আমরা বিন্দুটি কি ধরেছিলাম? 0, তাহলে এর মান 4 বেরিয়ে যাচ্ছে। তাহলে কত হবে? 0,4, এ মানে 0,4। ঠিক আছে, এইটা হয়ে যাবে বিন্দুটির স্থানাঙ্ক। ঠিক আছে, তোমরা দেখে নাও উত্তরটি কিভাবে করা হয়েছে, প্রথম থেকে একবার ভালো করে দেখে নাও। খুবই সহজ সরল পদ্ধতিতে অ্যান্সারটা করা আছে, দেখে নাও উত্তরটি। এরপর চলে আসছে আমরা 2-8 প্রশ্ন। উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস 1/px প্লাস 1। ঠিক আছে, তাহলে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস পি প্লাস 1/px প্লাস 1। এক্স স্কোয়ার, এবার এক্স দিয়ে এটা ভেতরে গুণ করলাম, পি এক্স এর সাথে এক্স গুণ, পি এর সঙ্গে এক্স গুণ করলে পি এক্স, আর 1/p সঙ্গে এক্স গুণ করলে x/p। আর 1 এর জায়গায় আমি লিখতে পারি p/p, কমন নেওয়ার সুবিধা হবে। ঠিক আছে, সেই p কে p দিয়ে ভাগ করলে 1 থাকছে। তাহলে প্রথম দুটো থেকে যদি x কমন আছে, থাকছে কত? x প্লাস p। পরের দুটো থেকে নিচ থেকে p কমন আছে, উপর থেকে কোনো কমন নেই। নিচ থেকে p কমন নিলাম, আর উপর থেকে কিছু কমন নেই মানে 1 নিলাম, থাকছে x প্লাস p। দুটো থেকে x প্লাস p কমন নিলাম, থাকলে থাকছে কত? x প্লাস 1/p। ঠিক আছে, এটা হয়ে যাবে উৎপাদকের বিশ্লেষণের উত্তরটি। এরপর দেখো 2-এর দাগে 9-এর প্রশ্নে যে এবিসি সিডি সামান্তরিকের এবি গ্রেটার দেন এডি হলে প্রমাণ করো কোন বিএসসি গ্রেটার দেন ডিএসসি। এবিসিডি সামান্তরিকের এডি আর বিসি বাহু সমান, কারণ আমরা কি জানি? এই এডির সঙ্গে বিসি বাহু সমান, কারণ আমরা জানি সামান্তরিক বিপরীত বাহুগুলি সমান সমান্তরাল হয়। আবার এডি সমান্তরাল বিসি আর এসি যদি ছেদক হয়, তাহলে এই কোণটা, এই কোণ সিএডির সঙ্গে কোণ বিসিএ, ঠিক আছে, বিএসি, এই দুটো কোণ কি হবে? কোণ ডিএসির সঙ্গে কোণ এসিবি, এই দুটো কোণ একান্তর কোণ। ঠিক আছে, এই দুটো একান্তর কোণ হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে বলা আছে প্রশ্নে যে এ বিটা গ্রেটার দেন এডি, অর্থাৎ এ বি এডির থেকে বড়। লিখলাম। এবার এ বি গ্রেটার দেন এডি জায়গায় কি লিখতে পারি? এডি মানে তো বিসি, তাহলে এডি গ্রেটার দেন বিসি। এবার এ বি বাহুর বিপরীত কোণ কত? তাহলে এ সিবি, এই এ বি বাহু, এর বিপরীত কোণ কত হবে? এ সিবি। তাহলে এই যেহেতু এ বিটা বড় বাহু, তার বিপরীত কোণটা অবশ্যই বড় হবে। আর বিসির থেকে, বিসিটা ছোট বাহু, ওর বিপরীত কোণটা কত হবে? বিএসি, অবশ্যই এটা কি এসিবি থেকে বড় হবে। কেন? এ বি বাহু বৃহত্তর বাহু, তার বিপরীত কোণটা বিসি বাহুর বিপরীত কোণের থেকে কি হবে? বড় হবে। তাহলে কোণ এ সিবি, ঠিক আছে, এই এ সিবি জায়গায় লিখতে পারি কি? ডিএসি। কেন? আমরা পেয়েছি যে একান্তর কোণ এই এসিবি সমান ডিএসসি। তাহলে এসিবির দিকে লিখতে হবে ডিএসসি সমান কি? এদিকে বিএসসি আছে। এবার ঘুরিয়ে লিখলে কি লিখবো? বিএসসি থেকে কি? সেই দেখো ডিসির দিকে মুখটা আছে, অর্থাৎ বিএসসি থেকে ডিএসসিটা বড়। ঠিক আছে, অর্থাৎ বিএসসি লেস দেন ডিএসসি। ঠিক আছে, এটা হয়ে যাবে উত্তরটি, অর্থাৎ বিএসসি থেকে ডিএসসিটা কি হবে? বড় হয়ে যাবে। এরপর চলে আসবো আমরা 2-এর দাগে 10-এর প্রশ্নে যে এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা এবং ভরকেন্দ্র জি হলে এবং ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য 3√3 হলে এজি এর দৈর্ঘ্য কত? ত্রিভুজটার বাহু দৈর্ঘ্য 3√3, ত্রিভুজটার উচ্চতা মানে এই এডি উচ্চতা ও মধ্যমার দৈর্ঘ্য কত? √3/2 ইন্টু বাহু, তাহলে কত হয়েছে? 9/2। ঠিক আছে, এবার কি জানি আমরা এজি এর দৈর্ঘ্য বের করবো। এজিটা পুরো ত্রিভুজের পুরো মধ্যমার কত অংশ? 2/3 অংশ। পুরো মধ্যমা কত? এডি, পুরো মধ্যমা, তার কত অংশ? এজি, মানে এজি মানে এইখান থেকে জি পর্যন্ত, কত অংশ? এর অনুপাতটা কত? 2। তাহলে এডি এর অনুপাত কত? 2 অনুপাত 2 তার যোগফল, মানে 2 + 3। ঠিক আছে, এত অংশটা হবে এজি, অর্থাৎ এডি এর কত অংশ? 2/3 অংশ। ঠিক আছে, এবার কি করলাম? এডি এর মান বসালাম, 9/2 সমান এখানে 2/3। এবার 2 কোণাগুণি কাটছে, আর 3 9, তাহলে উত্তরটা হয়ে যাবে কত? 3 সেমি, অর্থাৎ এজি এর দৈর্ঘ্য হয়ে যাবে 3 সেমি। দেখে নাও উত্তরটি প্রথম থেকে কিভাবে করা হয়েছে। এরপর চলে আসবো আমরা 2-এর 11 প্রশ্নে কোনো বৃত্তের কেন্দ্র থেকে 24 সেমি দীর্ঘ একটি জ্যায়ের দূরত্ব যদি 5 সেমি হয়, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে দেখো বৃত্তের কেন্দ্র এখানে এবিটা জ্যা, এবি জ্যায়ের দৈর্ঘ্য হতো 24 সেমি। তাহলে আমরা কি জানি যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে তার জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে এডি আর বিডির দৈর্ঘ্য সমান। এখান থেকে এডি যার দৈর্ঘ্য, এখান থেকে বিডিও সেই একই দৈর্ঘ্য, সমদ্বিখণ্ডিত। তাহলে এডি সমান বিডি সমান কত হবে? 12 সেমি। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ও এটা সমান কত? এই কেন্দ্র থেকে
এই জায়ের দূরত্ব ওডি, ওএ নয়, ওডি সমান কত 5 সেমি, ঠিক আছে, কেন্দ্র থেকে জায়ের দূরত্ব। এবার সমকোণী ত্রিভুজ বিওডি, এই ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটা যেহেতু লম্ব টানা হয়েছে ব্যাসের উপরে, একটা সমকোণী ত্রিভুজ জায়ের উপর লম্ব টানা হয়েছে, তাহলে এই সমকোণী ত্রিভুজ বিওডি এর কি লেখা যায়, যে অতিভুজ, অতিভুজ কত সমকোণ, এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে কত ও বি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে ওডি স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার কত বিডি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ওডি স্কোয়ারটা কত হচ্ছে, ওডিটা দেখো দেওয়া আছে, দূরত্বটা কেন্দ্র থেকে যার দূরত্ব 5 একক মানে 5 স্কোয়ার, প্লাস বিডিটা কত, বিডিটা কত দেওয়া আছে যার অর্ধেক, অর্থাৎ যারটা পুরোটা 24 হলে বিডিটার অর্ধেক মানে 12 স্কোয়ার, 5 স্কোয়ার 25 প্লাস 12 স্কোয়ার কত 144 মানে 169 মানে 13, ঠিক আছে। তাহলে এই ওডিটা এখান থেকে ওবিটা বেরিয়ে যাচ্ছে কত 13, ঠিক আছে। তাহলে ব্যাস করতে হলে কি হচ্ছে, পুরোটা নিতে হবে, তাহলে ওবি ডবল হয়ে যাবে কত 26 সেমি, এটা হয়ে যাবে উত্তরটি, ঠিক আছে। উত্তরটি তোমরা দেখে নাও ঠিকঠাক ভাবে, ঠিক আছে, কিভাবে করা হয়েছে। এরপর চলে আসবো আমরা 2 এর দাগের 12 প্রশ্নে, যে 1 বাই লগ এ বেস বি বিসি প্লাস 1 বাই লগ বি বেস সি এ প্লাস 1 প্লাস 1 বাই লগ সি বেস এ বি প্লাস 1 ইকুয়াল টু 1। অঙ্কটা তুললাম, ঠিক আছে, যেভাবে আছে তোলার পর কি করলাম, লগ এ বেস বিসি যেমন আছে 1 এর জায়গায় লিখলাম লগ এ বেস এ, ঠিক আছে, যেহেতু এখানে বেসটা এ দিয়ে আছে, আর এখানে 1 এর জায়গায় লিখলাম লগ বি বেস বি, ঠিক আছে, এখানে 1 এর জায়গায় লিখলাম লগ সি বেস সি, ঠিক আছে। এবার কি হয়, এই দুটো যদি গুণ করি, গুণের সময় যোগের সময় যোগ করলে পাওয়ার কি হয়, গুণ হয়, যেমন গুণে যেমন যোগে আসতে পারে, তো যোগ থেকে গুণে গেলে পাওয়ার গুলো যোগ থেকে গুণে গেলে পাওয়ার গুলো গুণ হয়ে যাবে, তাহলে এখানে লগ বেসটা কত এই আছে দুজনে, আর পাওয়ার দুটো গুণ করলে এ ইন্টু বিসি মানে এবিসি, একই রকম ভাবে এখানেও গুণ করা হয়েছে, ঠিক আছে, তিনটে একই রকম গুণ করা হয়েছে। এবার কি করা হয়েছে, তো এবার 1 বাই লগ এ বেস এবিসি, এটাকে যদি আমি উল্টে ওপরে লিখি তাহলে কি যাবে, নিধানটা ঘাতে যাবে, ঘাতটা নিধানে আসবে, তাহলে এই এবিসিটা চলে আসবে নিচে, আর এবিসি এটা যাবে ওপরে, ঠিক আছে। বুঝতে পারলে এ কথা কি, উল্টে যাবে, ঘাতটা নিধানে আসবে আর নিধানটা ঘাতে যাবে, তাহলে কত হবে, এটা লগ এবিসি বেস এটা উপরে যাবে, আর লগ এবিসি বেস এখানে বিটা উপরে যাবে, ঠিক আছে, লগ এবিসি বেস সিটা উপরে যাবে, ঠিক আছে, উল্টে লিখলে। এবার যোগের থেকে আমরা যোগকে যদি লিখি, তাহলে যোগ থেকে আমরা কিসে আসতে পারি, গুণে আসতে পারি, তাহলে লগ এবিসি যেমন আছে নিধানে আছে, আর ওপরে কত থাকছে, প্রথমটার ওপরে থাকছে এ, দ্বিতীয়টার ঘাত থাকছে বি, তৃতীয়টার সি, তিনটে গুণ করলে কত হচ্ছে এবিসি, ঠিক আছে। তাহলে লগ এবিসি বেস এবিসি অর্থাৎ লগের বেস আর নিধান সমান, বেস আর ঘাতটা সমান হয়ে যাচ্ছে, তার জন্য কত হবে, বেস আর ঘাত সমান হয়ে গেলে মান 1 এর সঙ্গে সমান, ঠিক আছে, এইটা হয়ে যাবে লগের উত্তরটি, ঠিক আছে। দেখে নাও তোমরা কিভাবে অ্যানসারটি সমাধান করা হয়েছে, খুবই সহজ সরল পদ্ধতিতে করা আছে, দেখে নাও তোমরা প্রথম থেকে। তো ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো একটি অঙ্কের পেজের সমাধান নিয়ে। তো তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব